আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা এবার পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবা, তোমাদের জন্য আজকে আমরা আমাদের রাকিব ম্যাথ এক্সপ্রেস এই প্রায় চ্যানেলের আজকে আমরা ধারাবাহিক ক্লাসের আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ 1.1 অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ের নামটা কি ভাইয়া বলতো? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই চ্যাপ্টারের আমাদের এই চ্যাপ্টার করতে গেলে 1.1 অনুশীলনী 1.1 করতে গেলে আমাদের কি কি ম্যাথ দরকার, বুঝতে পারছো? মানে কি কি বেসিক আমাদের শিখতে হবে, সব কিছু আমরা এই একটা ক্লাসে ডিটেলস পড়বো। এরপরে দ্বিতীয় পার্টে আমরা বইয়ের অঙ্কগুলো করব। তোমরা তো জানো আমাদের এই ক্লাস আমাদের এই চ্যানেলে আমরা কি করব, এখন থেকে তোমাদের চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল গণিত বইয়ের আমরা কি করব বলতো, একটা নতুন প্লে লিস্ট সাজানোর একটা আমরা প্ল্যান নিছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের এটা কি বলতো ভাইয়া, প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অনুশীলনীর আমাদের যে বেসিক কনসেপ্টগুলো আছে সব কিছু একটা ডিটেলসে ক্লিয়ার করব, যাতে আমরা অঙ্ক করতে কিছু আমাদের কোনো সমস্যাই না হয়। তোমরা যে কোনো জিনিস যে কোনো অধ্যায়ের যে কোনো শ্রেণীর গণিতের জন্য বেসিক ক্লিয়ার মাস্ট দরকার। তুমি যদি বেসিকগুলো একদম ক্লিয়ার থাকে যে এটা কীভাবে এলো, সংখ্যা কী জিনিস, অঙ্ক কী জিনিস, স্বাভাবিক সংখ্যা কী জিনিস, তাহলে তুমি কিন্তু ভিতরে অঙ্কগুলো করতে অনেক সুবিধা পাবা। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি আমাদের এই অনুশীলনী 1.1 শুরু করতে কি কি আমাদের বেসিক জিনিসগুলো দরকার আছে। তো ভাইয়া দেখো আমাদের একদম শুরুতে অধ্যায়ের শুরুতে যাই। অধ্যায়ের শুরুতে দেওয়া আছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এই অধ্যায়ে কি কি পড়বো সেখানে এখানে দেওয়া আছে যে অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন। এখন তো ভাইয়া অঙ্ক পাতন কি জিনিস এটা তো আমরা জানি না, তবে স্বাভাবিক সংখ্যাগুলো কি জিনিস এটা যদি আমরা না জানি তাহলে তো অঙ্ক করতে যে আমরা সমস্যায় পড়বো। এরপর দেশীয় ও আন্তর্জাতিক রীতির অঙ্ক পাতন কিভাবে করতে হয় সেটা যদি আমরা দেশীয় আন্তর্জাতিক রীতিগুলো যদি না জানি তাহলে তো আমাদের সমস্যা। এই জন্য আমরা বেসিক সবগুলো ক্লিয়ার করব। তো ভাই আমরা প্রথম চলে যাই। শুরুতে আমাদের কি দেওয়া আছে দেখো, আমরা দেখি এই যে এখান থেকে যে এখানে দেখো 1.1 লেখা আছে অঙ্ক পাতন। তো ভাইয়া মেইন ফেক্স হয় আমরা এখন বই পড়বো না, আজকে বইয়ের মধ্যে কি আছে ওটা পরে। আমি তোমাকে এখানে পয়েন্ট লিখে লিখে দিব যে কি কি বেসিক জিনিসগুলো 5, 7টা 10টা বেসিক জিনিস তুমি জানো সংজ্ঞা সহ উদাহরণ সহ, তাহলে কিন্তু সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। আচ্ছা এবার দেখো আমাদের 1 নাম্বারটা কি আছে। তো ভাইয়া 1 নম্বরে আমাদের জানতে হবে এই অধ্যায়ের আমাদের অঙ্ক কি জিনিস, সংখ্যা কি জিনিস। এটা আশা করি তোমরা ক্লাস 4-5 শিখে আছো। তো আমি আবার একবার স্মরণ করে দিই। তো যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব, তো আমরা দেখো এখানে একটু লেখাই আছে, সেটা আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি তোমাদের যে অঙ্ক বলতে কি বুঝো। দেখো ভাইয়া আমরা এখন কি শিখবো, ফার্স্টে বলতো অঙ্ক বলতে আমরা কি বুঝি। তো ধরো এই অঙ্ক বলতে আমরা কি বুঝি এটা এখন আমরা একটু দেখব। তো ভাইয়া আমাদের এখানে লেখা আছে পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায়। পাটিগণিতের 10টা প্রতীক কি ভাইয়া বলতো? আমাদের এই যে 0 থেকে 9 পর্যন্ত যেই অঙ্ক বা সংখ্যাগুলো আছে এগুলোকে এই পাটিগণিতের 10টা প্রতীক বলা হয়। এরপরে বলা আছে 1 2 3 4 এরকম করে 9 পর্যন্ত নিয়ে এগুলোকে অঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কি বলে থাকি বলতো? অঙ্ক। এগুলোকেই বলতো কি? অঙ্ক। এবার আসো অঙ্ক সংখ্যার মধ্যে একটা সমস্যা আছে যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো যদি অঙ্ক হয় তাহলে এগুলোকে আমরা সংখ্যা বলি কেন? সংখ্যা কাকে বলে এই জন্য আমাদের আগে শিখতে হবে সংখ্যা কাকে বলে। সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত। এই যে কথাটা দেখো আমাদের কি বলছে, সংখ্যাটা কি, এখানে আমি একটু লিখি যে সংখ্যা বলতে কি বুঝো। সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা সংখ্যা কিভাবে হয় বলতো? এক বা একাধিক, বা এখানে আসো একটাও কিন্তু একটা সংখ্যা হতে হবে। তার মানে আমাদের 0 থেকে 1 2 3 ডট 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 9 পর্যন্ত যে আমাদের 10টা প্রতীকগুলো আছে না এগুলোকে আমরা কি বলবো বলতো? সংখ্যা বলবো, আবার অঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত গিয়ে আমরা কি বলে থাকি বলতো? সংখ্যা বলে থাকি। যেমন ধরো 102,
তাহলে দেখো তো ভাইয়া এখানে কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়েছে, একটা দুটো তিনটা না, এই একও একটা অঙ্ক, শূন্য একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা একসাথে আমরা দুটোই শিখলাম। এটা দুইটা একসাথে না শিখলে তোমরা বুঝতে একটু কনফিউশন ফিল করবা, তাই আমি একসাথে শিখে দিলাম যে অঙ্ক হলো যে 0 থেকে 9 পর্যন্ত যে আমাদের প্রতীকগুলো আছে এগুলোকে অঙ্ক বলা হয়, পাশাপাশি এগুলোকে সংখ্যাও বলা হয়। এই সংখ্যাগুলোর নাম কি বলতো? এক অঙ্কের সংখ্যা। কি বলতো? এক অঙ্কের সংখ্যা। তাহলে তো আমাদের জানতে হবে 2 অঙ্কের সংখ্যা কি, 3 অঙ্কের সংখ্যা কি, আমরাও শিখবো আস্তে আস্তে। দেখো তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে আমরা অঙ্ক বলে থাকি, সংখ্যাও বলে থাকি। তাহলে আমার অঙ্কর কাহিনী শেষ আপাতত। তাহলে আমরা এখন আসো সংখ্যার কাহিনীর মধ্যে ঢুকে যাই। তাহলে 2 নাম্বার টপিকে আমরা কি পড়বো বলতো? সংখ্যা। 2 নাম্বার কাহিনী কি? সংখ্যা। তো সংখ্যার সংখ্যাটা আমরা লিখছি যে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত হয় কি সংখ্যা। তো ভাই এটাও তো একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এখানে কি এটা একটা অঙ্ক আছে, একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটা অঙ্ক, 4টা অঙ্কের সমন্বয়ে গঠিত আছে, তাই না? তাহলে এখন আসো আমরা সংখ্যার কিছু আমি তোমার প্রকারভেদ দেখাই। তো ফার্স্টে আমরা যে এবার লেখা আছে ধরো এক অঙ্ক দিতে হয় সংখ্যার জন্য, আমরা শিখবো যে এক অঙ্কের সংখ্যা, আমাদের এক অঙ্কের সংখ্যা। তো এখন দেখো তো ভাইয়া এক অঙ্কের আমরা এখন ফার্স্টে শিখব কি সংখ্যার মধ্যেকার প্রথম নাম্বারটা হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এক অঙ্কের সংখ্যা কি, এবার এখানে যে আমি বলছিলাম একটা হয়, এক অঙ্কের সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আমরা কি বলবো ভাইয়া বলতো? এক অঙ্কের সংখ্যা। বুঝতে পারছো? একদম কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা সংখ্যাটা মুছে দিলাম। সংখ্যাটা কি এক বা একাধিক আমাদের কি অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। তো ফার্স্টে আমরা এখানে কি দেখলাম বলতো? এই যে এক লেখার কারণে আমরা এক অঙ্কের সংখ্যাটা আগে শিখলাম। এক অঙ্কের সংখ্যা কি বলতো? আমাদের 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা 2 নম্বরে শিখবো হলো যে 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যা কি ভাইয়া বলতো? তাহলে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে যে আমাদের 10 থেকে 99 পর্যন্ত, এগুলোকে আমরা কি বলবো বলতো? 2 অঙ্কের সংখ্যা। যেমন ধরো এই 77, এবার ধরো 87, এটা দেখো একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক, তাহলে 2টা অঙ্কের অঙ্ক মিলে গঠিত হয়নি। এই 77 আমাদের 2টা অঙ্ক আছে, 87 2টা অঙ্ক আছে, তাহলে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত আমরা কি বলবো? 2 অঙ্কের সংখ্যা। এবার আসো তাহলে 3 অঙ্কের সংখ্যা। এবার আসো 3 অঙ্কের সংখ্যা কি কি? তাহলে 3 অঙ্কের সংখ্যা কি কি হবে বলো তো? কোথা থেকে কোথায় কয় পর্যন্ত হবে বলো? আমরা বললাম যে 2 অঙ্কের সংখ্যা হবে কি 10 থেকে 99 পর্যন্ত। এরপরে আমাদের 3 অঙ্কের সংখ্যাটা হবে কি বলতো? এই যে 100 থেকে কত থেকে? 100 থেকে 999 পর্যন্ত। তাহলে আমাদের এটা গেল কি বলতো? 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের আবার আমি রিপিট করতেছি, সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত। তাহলে এক অঙ্কের সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আবার আমরা অঙ্ক বলে থাকি। আচ্ছা 2 অঙ্কের সংখ্যাকে আমরা কি কত পর্যন্ত বলতো? 10 থেকে 99 পর্যন্ত। তারপর 3 অঙ্কের সংখ্যা কি বলতো? 100 থেকে 999 পর্যন্ত। এইবার আসো এরপরে তাহলে কি হবে? এরপরে যে আমাদের আছে যে 4 7 0 7, এই যে 4টা অঙ্ক, এটাকে আমরা বলবো যে বড় সংখ্যা। এটা কি বলবো? কি বলতো? বড় সংখ্যা। বড় সংখ্যা। তাহলে আমাদের কি বলতো? এটাকে আমরা বলবো হলো যে বড় সংখ্যা। এখন আমরা এই 4 অঙ্ক 5 অঙ্ক সংখ্যা নিয়ে এটা নিয়ে আমরা পড়বো না, আমরা এটাকে কি বলবো বলতো? বড় সংখ্যা। তাহলে আমাদের 3-এর অধিক, বুঝতে পারছো? 3-এর অধিক সংখ্যা থাকলে তাকে আমরা বড়, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দিয়ে করে থাক তাকে আমরা কি বলবো বলতো? বড় সংখ্যা। এটা তো তোমাদের চতুর্থ শ্রেণীতেই তোমরা পড়ে আছো, বড় সংখ্যার একটা প্রথম চ্যাপ্টারই। চতুর্থ শ্রেণীর প্রথম চ্যাপ্টারে কি বলা আছে? বড় সংখ্যা ও স্থানীয় মানে একটা চ্যাপ্টার আছে, সেখানেই তো আমরা এটা পড়াছি যে আমাদের বড় 3টা পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা হয়। এবার আসো তাহলে আমরা এই সংখ্যাকে কি বলবো বলতো? বড় সংখ্যা বলবো। তাহলে আসো বড় সংখ্যার সংখ্যাটা একটু আমরা জানি নি। বড় সংখ্যাটা হইলো যে 100, অর্থাৎ 1000 থেকে শুরু, 1000 থেকে শুরু, তার বেশি। এবার আসো দেখো তো ভাইয়া 1000 থেকে শুরু, তাহলে 1000 কি 4টা অঙ্ক আছে না? তাহলে আমাদের যদি 5টা অঙ্ক থাকে তাও হবে, 6টা অঙ্ক থাকে তাও হবে। তার মানে আমাদের বড় সংখ্যা হইলো যে 1000 থেকে শুরু করে তার যত বেশি আছে সবগুলোকে আমরা কি বলবো বলতো? বড় সংখ্যা। তাহলে আমরা অঙ্ক আর সংখ্যা কিন্তু আশা করি সবকিছু আমরা ডিটেলসে ক্লিয়ার করলাম, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা আমাদের পাঠ্য বইয়ের 2 নাম্বার যে টপিকটা আছে, যেটা আমাদের বেসিক জিনিসের জানতে হবে, সেটা 3 নাম্বারটা, সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা। কি বলতো ভাইয়া? স্বাভাবিক সংখ্যা, এটা আমাদের জানতে হবে। তো আমাদের স্বাভাবিক সংখ্যাটা কি বলতো? স্বাভাবিক সংখ্যা হইল শূন্য ব্যতীত
শূন্য কি বলতো, ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো বলতো, স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমাদের কি হলো বলতো, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইবার আসো, তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যা শব্দটা কি আমাদের কাছে নতুন না? এটাও আমি তোমাদের সংজ্ঞা সহ বুঝাইবো। তুমি শুধু মনে রাখো, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো বলতো, স্বাভাবিক সংখ্যা বলবো। অর্থাৎ আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কি বলবো বলতো, স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? এখানেও দেখো লেখা আছে যে শূন্য ব্যতীত সকল সংখ্যা কি বলা হয় বলতো, স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝতে পারলাম যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এগুলোকে আমরা কি বলবো বলতো, স্বাভাবিক সংখ্যা। আশা করি এটা বুঝতে পারছি। তো আমরা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা নতুন টপিক ঢুকে গেল, সেটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা কি জিনিস। দেখো ভাই, এইবার আমরা শিখবো হচ্ছে যে পূর্ণ সংখ্যা কি জিনিস। তাহলে আমরা আসো পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা একটু লিখে নিই, যে বুঝাই, তোমাদের সংজ্ঞা সহ বুঝাই। তাহলে 4 নাম্বার আমাদের বেসিক টপিকটা কি বলতো ভাইয়া, পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা। তো আসো এই পূর্ণ সংখ্যার সংজ্ঞা তোমাদের 3য় অধ্যায়, তোমাদের বীজগণিতের প্রথমে এই পূর্ণ সংখ্যার সময় যাবতীয় বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, সেটা তুমি এখানে বেসিক একটু ক্লিয়ার করো। সেটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সংজ্ঞা এটা তোমাদের এই 6 থেকে শুরু করে একবারে তোমার ইন্টার লাইফ পর্যন্ত সব জায়গাতে এই পূর্ণ সংখ্যা তুমি এই শব্দটা শুনতে পারবা, বা এই টপিকটা তোমার মাঝে আসবি ম্যাথে। বুঝতে পারছো? তো দেখো আমাদের পূর্ণ সংখ্যার কি দেওয়া আছে। পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমাদের কি ভাইয়া বলতো, পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ, তার মানে শূন্য হবি। আচ্ছা, এবার কি বলতে বলতো, ধনাত্মক মানে কি বলতে, আমরা প্লাস আলা মান, অর্থাৎ +2, তারপরে +3, এরপরে আছে কি বলছে বলতো, ঋণাত্মক মানে কি বলতো, এই যে -1 -2। এইবার আসো অখণ্ড মানে কি, খণ্ড মানে কি বলতো, খণ্ড মানে ভাঙ্গা, অর্থাৎ 2/3, এটাকে আমরা কি বলবো বলতো, খণ্ড বলি। কিন্তু আমাদের বলছে অখণ্ড হতে হবে, অর্থাৎ ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। বুঝতে পারছো? এই জন্য বলা আছে কি বলতো, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাই আমরা আবার বলি, আমাদের একটু লেখার একটু তোমাদের হয়তো বুঝতে সমস্যা, তাই বড় বড় করে লিখে দিচ্ছি। আমি আবার বলি, আমাদের পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ। একটু মাথার মধ্যে তুমি বেসিকটা ঢুকাইতে পারো, যে বলবা শূন্য সহ সকল ধনাত্মক মানে প্লাস আলা মান, ঋণাত্মক মানে মাইনাস আলা মান, অখণ্ড মানে কখনো ভাগ মান হবে না, যেটা ভগ্নাংশ আকার হয় সেটা কখনো পূর্ণ সংখ্যা হবে না। এগুলোকে আমরা কি বলে থাকি বলতো, আমাদের পূর্ণ সংখ্যা বলে। একটা চার্ট আমি দেখাবো না, এই চার্ট দেখলে তুমি সবকিছু মনে রাখতে পারবা। তার মানে আমাদের এখানে সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা কি বললাম, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন ধনাত্মক মানে কি, প্লাস আলা মান, কি বলতো, প্লাস আলা মান, অর্থাৎ আমাদের এখানে লেখা আছে ধরো 3 সামনে যদি কোনো কিছু নাই মানে প্লাস আছে। বুঝতে পারছো? লেখা আছে 2, তার সামনে মাইনাস আছে, তার মানে এটা ঋণাত্মক। এখানে কিছু থাকলে বুঝবে, না থাকলে বুঝবে প্লাস থাকলে তো প্লাস আছেই, আর মাইনাস অবশ্যই ঋণাত্মক হয়ে গেলে অবশ্যই মাইনাস দিতে হবে, আর তো শূন্য। তার মানে এগুলা নিয়ে আমরা কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, অখণ্ড, কখনো ভগ্নাংশ, অর্থাৎ 2/3 এরকম কখনো সংখ্যাকে আমরা এই ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবো না। ঠিক আছে, এইটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। আশা করি আমরা বুঝতে পারছি। তো ধরো একটা আমি এখন ছক দেখাই, এই ছকটা তোমরা মনে রাখবা, তাহলেই তোমার মনে কর একদম পূর্ণ সংখ্যা কখনোই আর ভুল হবে না। তোমাদের ধরো 3য় অধ্যায়ের বেসিক পূর্ণ সংখ্যাটা এখানে তুমি কভার করতে পারছো। তাহলে ধরো আমরা একটা দিলাম, তারপরে মাঝখানে টান। এই ডান দিক মানে কি, ডান মানে বোঝাচ্ছে পজিটিভ, অর্থাৎ আমাদের কি ধনাত্মক। তাহলে এখানে +1, ধরো এখানে 2-3 রেকর্ড দিয়ে নিলাম। আচ্ছা, এবার সবাই মাঝখানে তো শূন্য, ডান দিকে মানে আমাদের ধনাত্মক। তাহলে এখানে কি +1, এখানে +1 +2 +3 4
5 6। এখন তুমি চাইলে এখানে প্লাস দিতেও পারো, নাও দিতে পারো। আমরা কি জানি বলো, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস দিলেও হয় না দিলেও হয়। তাহলে এখানে +1 +2 +3 4 5 6। এবার আসো এই দিক মানে মাইনাস বুঝো, -1 -2 -3 -4 -5। এই যে এই ছকটা তুমি মাথার মধ্যে রাখবা, এটা হলো পূর্ণ সংখ্যার ছক। কিসের ছক বলো তো ভাইয়া? পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমাদের কি হবে, শূন্য সংখ্যা দিয়ে আমরা কি বলছিলাম, শূন্য সহ সকল, শূন্য সহ এই যে শূন্য আছে সহ, শূন্য সহ ধনাত্মক, ধনাত্মক মানে এতে প্লাস আলা মানগুলো, ঋণাত্মক মানে কি মাইনাস আলা মানগুলোকে কি বলা হয় বলো তো? পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তাহলে পূর্ণ সংখ্যা মনে রাখার জন্য এই চারটা মুখস্থ করবে। তাহলে এর আমরা কোথায় থেকে এলাম? এই স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি বলো তো? আমাদের বলছে ধনাত্মকগুলো হতে হয়। তার মানে আমাদের এই যে -2 এটা আমাদের স্বাভাবিক সংখ্যা না, যে +2 এটা আমাদের কি বলতো? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি বলতো? আমাদের শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় বলতো? স্বাভাবিক সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারছি। এই যে পূর্ণ সংখ্যাটা আমরা বুঝতে পারছি, একদম ক্লিয়ার। আচ্ছা, আরো ডিটেলস ক্লিয়ার হবা তোমরা যখন আমরা যখন অনুশীলনীর ভিতর ম্যাথগুলো করব। এবার আসো 5 নাম্বার ম্যাথটা, অর্থাৎ 5 নাম্বার বেসিক কনসেপ্টটা কি আছে আমরা এবার পড়ি। 5 নাম্বার বেসিক কনসেপ্ট আমাদের আছে, দেখো সার্থক অঙ্ক। তাহলে আমাদের এখানে বইয়ে কিন্তু বলা আছে, বইয়ে কি বলা আছে তোমরা একটু লক্ষ্য করো। আমাদের চতুর্থ লাইনে এদের মধ্যে প্রথম 9টিকে, তার মানে আমাদের কি বলা হয় বলতো? এই যে 1 থেকে 1 2 3, এই যে 4 5 6 7 8 9 0, এগুলো কি বলতো? এগুলো একটা প্রতীক না বলো তো ভাই? এগুলো কি প্রতীক না? এই প্রথম 9টা মানে এই 9টাকে আমরা কি বলবো বলতো? সার্থক অঙ্ক বলবো। কি বলবো বলতো? সার্থক অঙ্ক। এইবার আসো তাহলে শূন্য কি বলতো? শূন্য হচ্ছে পরার্থক বা সাহায্যকারী। বুঝতে পারছো? শূন্যটা কি বলতো? এই শূন্যটা কি পরার্থক, পরার্থক অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক। কি বলা হয় বলতো? সাহায্যকারী অঙ্ক। শূন্যকে আমরা কি বলবো বলতো? এই শূন্যকে আমরা বলবো হলো যে পরার্থক বা সাহায্যকারী অঙ্ক। আর 1 থেকে শুরু করে 9 পর্যন্তকে আমরা কি বলবো বলতো? সার্থক অঙ্ক। তোমাদের পরীক্ষাতে আসবে তাহলে শিওর আসবে, যে কোনো স্কুলের পরীক্ষাতে আসবে যে সার্থক অঙ্ক কয়টি ও কি কি। সার্থক অঙ্ক হচ্ছে 9টি। কয়টা বলতো ভাইয়া? 9টি। সেই 9টা কি কি বলতো? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে শূন্য কি সংখ্যা? শূন্য কি অঙ্ক? শূন্য হচ্ছে পরার্থক অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক। কিভাবে সাহায্যকারী অঙ্ক হয় বলে দেখো তো ভাইয়া। এখানে আমরা লিখলাম 2, 2 এর সাথে যখন শূন্য দিলাম তাহলে কিন্তু এটা 20 হলো, একটা অর্থপূর্ণ হইলো। তো এইটাকে আমরা শূন্য 1 সাহায্য করে 20 বানাইছে। বুঝতে পারছো? এবার আসো শূন্যকে আমরা কেন স্বাভাবিক ধরি নাই। এবার দেখো 1 এর সাথে যদি 0 যোগ করো তাহলে কি হবে বলতো? একই হবে। কিন্তু তুমি 1 এর সাথে 2 যোগ করো তাহলে কি বলতো? 3 হচ্ছে। তাহলে এখানে কিন্তু অন্য সংখ্যা বসাইলে মানের পরিবর্তন হচ্ছে, শূন্য বসালে কোনো মানের পরিবর্তনই হচ্ছে না। সেই জন্য শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা না, এটা কি সাহায্যকারী বা পরার্থক বা অজ্ঞাত মান। বুঝতে পারছো? অজ্ঞাত অভাবপ্রাপক আমাদের কি বলতো? সংখ্যা, তা অঙ্ক। তাহলে আমরা বুঝতে পারলাম একদম ক্লিয়ার যে আমাদের কি সার্থক অঙ্ক কয়টা বলতো? 9টা। সেই 9টা কি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। আর শূন্য কি সাহায্যকারী বা আমাদের পরার্থক অঙ্ক। আশা করি এটা আমরা বুঝতে পারছি একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় টপিক কি? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে যে আমাদের এই যে 1.1 এর যে নামই দেওয়া আছে যে 6 নাম্বার অঙ্ক পাতন। কি বলতো ভাইয়া? অঙ্ক পাতন। 6 নাম্বার বেসিক টপিকের আমরা কি বলবো বলতো? অঙ্ক পাতন। তো আমরা এই অঙ্ক পাতন বলতে কি বুঝি? একদম সহজ ভাষায় তোমার বইতে যেটা লাগছে এটাই। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে আমরা কি বলে থাকি বলতো? অঙ্ক পাতন বলে থাকি। কোনো সংখ্যা ধরো আমরা বলতেছি 256, তাহলে দেখো যে 200, এই যে আমরা 56, এই যে দেখো 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এই অঙ্ক সমন্বয়ে আমরা লিখলাম না কোনো সংখ্যা। 256 তো একটা সংখ্যা, সেই সংখ্যাকে আমরা কি অঙ্কের মাধ্যমে লিখিনি, এটাকে অঙ্কপাতন বলা হয়। বুঝতে পারছো? এর কোনো সংজ্ঞা না, উদাহরণের মাধ্যমে মুখস্থ করবা। ধরো আমরা বললাম 720, এই যে 720 লিখলাম, তাহলে এই যে 7টা কি একটা অঙ্ক, 2টা একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। তাহলে এই যে আমরা কোনো সংখ্যাকে অঙ্কের মাধ্যমে লেখাকে কি বলা হয়? আমাদের কি অঙ্কপাতন বলা হয়। আশা করি বুঝতে পারছো? তাহলে আমার অঙ্কপাতন কি? কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা বা অঙ্কর মাধ্যমে লেখাকে আমাদের কি বলা হয়? অঙ্কপাতন বলা হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আর সংজ্ঞাটা আমরা লিখে দিলাম না, বইয়েতে আছে। আচ্ছা, আমাদের পিডিএফেও তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এবার আসো এরপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই প্রথম পেজেরই, সেটা হচ্ছে যে আমরা কয় নাম্বার টপিক শিখবো এবার? 7 নাম্বার বেসিক। সেটা হচ্ছে যে আমাদের লেখা আছে 10 গুণাত্মক রীতি, 10 গুণাত্মক রীতি, 10 ভিত্তিক বা 10 গুণাত্মক রীতি, 10 গুণাত্মক রীতি, 10 গুণোত্তর, 10 গুণোত্তর রীতি।
অর্থাৎ এটা দেখো একদম কিন্তু বেসিক থেকে, এটা বৃত্তি তোমাদের ক্যাডেট পরীক্ষা তো অবশ্যই আসবে। তো দেখো আমাদের 10 গুণাত্মক বৃদ্ধিটা কি, এর 10 গুণ করে বৃদ্ধি পাবে। বাংলা কথায় 10 বিন বৃদ্ধি বোঝায়। কি বোঝায় বলো তো? 10 গুণান্তে তার ভিত্তি কত 10, অর্থাৎ 10 গুণাত্মক বৃদ্ধি মানে 10 গুণ বৃদ্ধি। ধরো একটা উদাহরণের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করি। 8 8 8 আছে, কয়টা 8 আছে বলো তো ভাইয়া? এখানে 8টা। এই 8 মানে কি? এটা একক বোঝাচ্ছে, তাহলে 8। এই 8 মানে কি বোঝাচ্ছে বলো তো? 80। 80কে আমরা কি লিখতে পারি বলো তো? 8 গুণন 10। এবার আসো, এই 8 মানে কি বোঝাচ্ছে বলো তো আমাদের? এই একক, দশক, শতক বোঝাচ্ছে। তাহলে 8 গুণন আমরা কত লিখতে পারি বলো তো ভাইয়া? 8 গুণন 100। এক জুল আমরা আবার লিখি যে 100কে আমরা যদি আবার ভাঙে লিখি তাহলে 10 গুণন 10 হচ্ছে না? তাহলে এবার দেখো তো আমাদের, তো এটা আমি এটা লিখছি কেন? তোমাকে বোঝানোর জন্য যে আমাদের 10 গুণাত্মক বৃদ্ধিটা কি জিনিস। দেখো এটা আমরা পরে লিখতে, এখানে আমরা লিখতে পারছি 8 গুণ 800, তাহলে আমাদের কত হচ্ছে? 800 হচ্ছে। আচ্ছা এবার আসো, আমাদের 10 গুণাত্মক রীতি মানে 10 গুণ বৃদ্ধি, সহজ ভাষায় মনে রাখবা 10 গুণ বৃদ্ধি। আমরা উদাহরণের মাধ্যমে, এখানে ছিল কত বলো তো? 80। 8 8 এর সাথে আমাদের এই যে 8 এর পরে কি হচ্ছে বলো তো? 80। 80 হওয়াটা কি বলো তো? 10 গুণ বেশি হয়নি? তাহলে এখানে আমাদের 10 গুণ বেশি হয়ে তো 80 হয়েছে। এরপরে আমাদের ঘরের কত আছে? এককের ঘরত আসলো 8, ভালো কথা। দশকের ঘরত যে কি হয়ে গেছে বলো তো? 80 হয়ে গেছে। তাহলে এই যে 80 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। এবার আসো আমাদের শতকের ঘরত যে কি হয়ে গেছে বলো তো? 800 হয়ে গেছে। এখানে কি 80-র সাথে আবার 10 গুণ করলে 800 হবে না? এটাই আমাদের বলো তো 10 গুণাত্মক রীতি। ধরো আছে 32, কত আছে বলো তো? 32। এখানে কত ছিল বলো তো? 2। এরপরে এখানে কি 30 হয়ে গেছে? যায়নি? 30 মানে কি? তাহলে আমাদের এখানে 10 গুণ বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? 10 গুণাত্মক আমরা কি রীতি, এই জন্য আমরা বলে থাকি 10 বৃদ্ধি। তাহলে 10 গুণাত্মক রীতি আমরা বুঝতে বিস্তারিত আমরা ক্লাসে যখন অঙ্ক করব, অনুশীলনী, তখন আমরা ক্লিয়ার করব। মনে রাখবা যে 10 গুণাত্মক বৃদ্ধি মানে কি? 10 গুণ করে বৃদ্ধি পাবে। আচ্ছা এরপর আসো 8 নাম্বার টপিক। 8 নাম্বার টপিক আমরা পড়বো এর পরের পেজে, তোমরা চলে যাও বইয়ের। যে এইবার আসো আমরা এরপরে 8 নাম্বার টপিকটা পড়বো হচ্ছে যে দেশীয় সংখ্যা পঠন। আমাদের এখানে লেখা আছে দেশীয় সংখ্যা পঠন রীতি, গঠন কিন্তু না, পঠন রীতি। আচ্ছা এবার আসো দেশীয় সংখ্যা পঠন রীতি। এখন আসো এটা যা আছে আছে বইয়ে, আমি তোমাদের বেসিক কিছু জিনিস জানিয়ে দিচ্ছি যাতে তোমরা খুবই উপকৃত হবা এবং তোমাদের এই যে তোমাদের যত কঠিনভাবে প্রশ্ন করুক তোমরা পারবা, এই বেসিকটা জানে রাখো। এই দেশীয় রীতি, ধরো আমরা দেশীয় রীতি প্রথমে লিখি, তাহলে আমরা লিখবো হচ্ছে যে দেশীয় রীতি শিখবো আমরা এবার। তো দেশীয় রীতি আমরা আগে একটু তুলে নিই। তো আমরা এখানে লিখি, তো ফার্স্টে আমরা কি লিখবো বলো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো ভাইয়া দেখো এখন আমরা এটা তো আমরা অনেকেই জানি যে একক, দশক, শতক, হাজার, নিযুত, কোটি দেশীয় রীতি আমরা সবাই মুখস্থ করে আলিছে ক্লাস 4-এই, ঠিক আছে? এবার আসো এর কিছু এখানেও কিছু বেসিক জিনিসগুলো আছে আমরা বুঝতে হবে। এবার আসো মনে রাখবা 1 নাম্বার বেসিকটা হচ্ছে যে একক থেকে নিযুত পর্যন্ত, একক থেকে নিযুত পর্যন্ত প্রত্যেকটা স্থানের জন্য অর্থাৎ প্রত্যেকটা ঘরের জন্য আমাদের কি একটা করে মান নির্দিষ্ট, 1 টাকা বেশি মান আমরা নিতে পারবো না। বুঝতে পারছো? তুমি কখনো কি দেখছো যে আমাদের এই যে 13 লেখা আছে, তাহলে এই পুরোটাকে কখন আমরা একক বলি, এটা একক বলি, এটা দশক বলি? তাহলে প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটা করে মান নিব, তাহলে আমরা নেই। তাহলে ধরলাম এখানে কত আছে বলতো? একা ঘর আছে 3, কত আছে বলতো ভাইয়া? 3, এখানে 7, এখানে 6, এখানে 0 না, এখানে আমরা বলবো যে 9, 8, 7, 6। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি, আর তুমি কোটির ঘরে একাধিক মান নিতে পারো। ধরো আমরা 12 নিলাম, কত নিলাম বলো তো? 12 নিলাম। তাহলে আমরা একক থেকে নিযুত পর্যন্ত প্রত্যেকটা ঘরের জন্য একটা করে অঙ্কই আমরা নিতে পারবো, ঠিক আছে? একটা করে অঙ্কই নিতে পারবো। আর কোটির ঘরত আছে আমরা একাধিক অঙ্ক নিতে পারি। আচ্ছা এটা হলো আমরা প্রথম বেসিক জিনিসটা। তাহলে প্রত্যেক ঘরের জন্য একটি করে অঙ্ক আমাদের নিতে হবে, আর আমরা কোটির ঘরত আছে অসংখ্য অঙ্ক নিতে পারি। আচ্ছা গেল। এরপর আসো আমরা কি করবো বলতো? এখন আসো এর মধ্যে আমরা কিছু, এখন তুমি এখানে উচ্চারণ শিখতে হবে। এই যে হাজার আর অযুত মিলে একসাথে উচ্চারণ করতে হয়, নিযুত আর লক্ষ মিলে। তুমি কখনো কি শুনছো যে 8 নিযুত 8 অযুত 9000? কখনো তো শোনোনি। তুমি কি শুনছো? 89। কত বলছো বলতো?
আচ্ছা তাহলে এখানে আমরা সহজ করে বলি, এখানে 7 79 কত বলো তো, এখানে 7 এখানে দিলাম 8। আচ্ছা এখানে আমরা দিলাম দেখো 79 কত বলো তো 79,000। তুমি কখনো কি বলছো 7 উজুত 9,000, না 79,000। তার উচ্চারণ করার ক্ষেত্রে বা উচ্চারণের সুবিধার্থে আমরা কি করবো বলতো, উজুত আর হাজার মিলে একসাথে পড়বো, ঠিক আছে। আর হচ্ছে যে নিযুত আর লক্ষ মিলে আমরা একসাথে পড়বো উচ্চারণের সুবিধার্থে। আমি আমার বলি যে আমাদের একক থেকে নিযুত পর্যন্ত প্রত্যেকটা ঘরের জন্য বা প্রত্যেকটা স্থানের জন্য আমরা একটা করে অঙ্ক নিব, আর কোটির ঘরেতে আমরা একাধিক অঙ্ক নিব, বুঝতে পারছো। আর উচ্চারণ করার সময় আমরা উজুত আর হাজার মিলে একসাথে উচ্চারণ করব, নিযুত আর লক্ষ মিলে আমরা একসাথে উচ্চারণ করবো কোটি তো কোটি। তাহলে দেখো তো ভাই আমরা এখানে বলতে পারি 12,68,79,673। বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার, একদম ক্লিয়ার। এটা আমাদের দেশীয় রীতির বেসিক জিনিসটা গেল। এখন আসো এর ফাঁকে আমরা একটু কমার ব্যবহারটা জেনে নিই। কি করবো বলতো, কমার ব্যবহার। আচ্ছা দেশীয় রীতির কমার ব্যবহার হচ্ছে যে আমাদের 3 ঘর পর পর। প্রথমে এবার আসো দেশীয় রীতির কমার ব্যবহারের আমরা কি বলবো বলতো, প্রথমে আমরা এখানে আমি একটু লিখে দিই 1 নাম্বার কমার ব্যবহার আমাদের ধরো এটা বাদ। তাহলে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে যে এবার 10 নাম্বার টপিক তুমি লিখবা যে কমার ব্যবহার। কমার ব্যবহার, তো আমাদের কমার ব্যবহারের প্রথম জিনিসটা হচ্ছে যে দেশীয় রীতির ক্ষেত্রে যে প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর কমা বসবে। প্রথমে আমরা কি করবো বলতো, ডান দিক থেকে 3 ঘর পর কমা। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর কমা বসাবো। কয় ঘর পর, 1 2 3, অর্থাৎ একক দশক শতক, এখানে একটা কমা বসাবো। এরপরে আমাদের দ্বিতীয় কি, তারপর 2 ঘর পর পর। তারপরে কি বলতো 2 ঘর পর পর। তারপরে 2 ঘর পর পর যত ঘর আসবে তত ঘরে আমরা কি করবো বলতো, 2 ঘর পর পর কমা বসাবো। তাহলে দেখো আমরা এই যে এই জায়গায় কমা বসাবো, এই জায়গায় কমা বসাবো, আরো থাকলে আরো দেখবে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু আমরা কমার ব্যবহারটাও পড়ে ফেলে দিলাম একসাথে, সহজ জানো হয় তোমাদের, সেজন্য আমি পরে আর লিখলাম না। তাহলে ফার্স্টে আমরা তো দেশীয় রীতির সবকিছু বেসিক ক্লিয়ার করলাম। এবার সে কমার ব্যবহার দেশীয় রীতির ক্ষেত্রে প্রথমে ডান দিক থেকে, ডান দিক মানে কি বলতো, এইদিকে একক স্থান থেকে আমাদের কি 3 ঘর পর একটা কমা বসবে, তারপরে সবগুলো কি 2 ঘর পর পরে কমা বসবে। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। কমার ব্যবহার আর একক আমরা এটা ক্লিয়ার করে দিলাম। এরপর আসো আমরা আন্তর্জাতিক রীতিতে আমরা এখন পড়বো 11 নম্বর বেসিক টপিকে আমরা আসি। যে 11 নম্বর কি আমরা বলতো ভাইয়া, আন্তর্জাতিক রীতি। এবার আসো আমরা এখন দেখবো কি বলতো আমাদের আন্তর্জাতিক রীতি। তো আন্তর্জাতিক রীতিতে আমরা একটু লিখে ফেলে দিই। তারপরে এইবার আসো আন্তর্জাতিক রীতি কি, একক দশক শতক, এগুলো হাজার তো ঠিকই থাকবে। এখানে খালি কি হবে বলতো, হাজার, এরপরে কি হবে মিলিয়ন, এরপরে কি হবে বলতো বিলিয়ন। এবার আসো ভালো করে বোঝো, আন্তর্জাতিক রীতির কি আমাদের কি বলতো, আন্তর্জাতিক রীতি হচ্ছে যে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন। এবার আসো তো আমরা ফার্স্টে দেশীয় রীতি শিখলাম, প্রত্যেকটা ঘরের জন্য একটা করে অঙ্ক বসে। এবার আসো এবার আমাদের একক দশক আর শতক এইটার জন্য প্রত্যেকটা ঘরে এই তিনটাতে আমরা কি একটা করে অঙ্ক বসবে। কয়টা করে অঙ্ক বসবে বলতো, 3 6 9। কিন্তু হাজারের ঘরে 3টা অঙ্ক বসতে পারে, মিলিয়নের ঘরে তো 3টা অঙ্ক বসতে পারে। এবার আসো কোটির ঘরে, তাহলে কোটির ঘরে তো আমাদের কি বসবে বলতো, একাধিক, কি বলতো একাধিক অঙ্ক বসবে, একাধিক। বুঝতে পারছো, ভালো করে বোঝো। তাহলে আমাদের একক দশক শতক এই 3টা ঘরে একটা করে অঙ্ক বসবে, কিন্তু আমাদের হাজারের ঘরে তো 3টা অঙ্ক বসাতে তুমি পারবা, বসাতে হবে। আর মিলিয়নের ঘরে তো কয়টা অঙ্ক বসাতে হবে বলতো, 3টা অঙ্ক বসাতে হবে। বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আর কোটির ঘরে তো একাধিক বসাতে হবে, ঠিক আছে, একাধিক তুমি বসাতে পারবা তোমার ইচ্ছা। তাহলে আমরা আগের ডাক শিখছিলাম কি, দেশীয় রীতির ক্ষেত্রে আমাদের দেখে একটু বইয়ে তো তোমাদের দেখাই। এই যে
দেশীয় রীতির ক্ষেত্রে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা দেশীয় রীতিতে কি পড়ছিলাম বলতো, প্রত্যেকটা ঘর একক থেকে নিযুত পর্যন্ত একটা করে অঙ্ক বসে। এবার আসো এই আন্তর্জাতিক ক্ষেত্রে একক থেকে দশক পর্যন্ত একটা করে বসবে, হাজারের ঘর তো তিনটা, মিলিয়নের ঘর তো তিনটা, বিলিয়নের ঘর কি একাধিক করে বসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার আসো আন্তর্জাতিকের ক্ষেত্রে কমার ব্যবহার, আন্তর্জাতিক রীতির কমার ব্যবহার। আন্তর্জাতিক রীতির, এটা আমরা 12 নাম্বারটা দিলাম, ধরো আন্তর্জাতিক রীতির কমার ব্যবহার, আন্তর্জাতিক রীতির কমার ব্যবহার। তো আন্তর্জাতিক রীতির কমার ব্যবহারটা কি ভাই বলতো, সেম জিনিস, এক ডান দিক থেকে 3 ঘর পরপর সব করে, এবার কি ডান দিক থেকে সব করে 3 ঘর পরপর, এখানেও কমা, এখানে তো আমাদের 3টা বসবেই। ধরো এখানে দেওয়া আছে কি 1 0 7 6 9 3 2 7, এবার আসো 3 2 6, এখানে ধরো 6, তাহলে আমাদের এটা একটা দেওয়া আছে, তাই তো, এটা একটা সংখ্যা। এবার আসো সংখ্যা, তাহলে এখানেও 3টে, এখানেও 3 ঘর, এখানেও 3 ঘর পরপর কমা বসবে। তাহলে আমাদের কি বলতো, আন্তর্জাতিকের ক্ষেত্রে সবের জায়গাতে ডান দিক থেকে শুরু হবে, 3 ঘর পরপর কমা বসবে। বুঝতে পারছো? এখন আমরা আন্তর্জাতিক আর দেশীয় রীতির মধ্যে একটু ঝামেলা লাগাই। দেশীয় রীতি শুধুমাত্র প্রথম 3 ঘর পর একটা কমা বসবে, তারপরে সবগুলো 2 ঘর পরপর। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে সবটা ক্ষেত্রেই 3 ঘর পরপর আমরা কমা বসাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা দেশীয় রীতি আমরা শিখলাম, আন্তর্জাতিক শিখলাম, কমার ব্যবহার শিখলাম, একদম ক্লিয়ার। এবার আসো আমরা সবই শিখলাম। এবার আসো আমি তোমাকে বললাম যে এমনি তোমাকে আমি জিজ্ঞেস করতেছি, বলো তো দেখি, যে কমা কেন ব্যবহার করা হয় ভাইয়া, বলো তো কমাটা কেন ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হচ্ছে যে সংখ্যাগুলোকে সহজে উচ্চারণ বা শেখার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। এই যে দেখো আমরা একটা লিখলাম, কমা কেন, 7 6 9 3 2 7 6 9, এই এত বড় একটা সংখ্যা, এটা কি সহজে আমরা উচ্চারণ করতে পারবো? যদি আমরা এখন কমা বসাই, কি বসাই বলতো, কমা বসাই, তাহলে আমি দেশীয় রীতিতে ভালো সহজে উচ্চারণ করতে পারতেছি। কি উচ্চারণ হচ্ছে বলতো, আমাদের 60,69,32,769। বুঝতে পারছো? এটা কিন্তু আমরা সহজে উচ্চারণ করতে পারতেছি না। তাহলে আমাদের কমা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে আমরা সহজে বুঝতে পারি বা সহজ উত্তর করার জন্য আমরা কমাগুলো ব্যবহার করে থাকি। আশা করি এলে বুঝছো। এলে তো ক্লাস 5-এ আছে, আমরা বেসিক জিনিসগুলো ক্লাস 5-এ আমরা শিখছি, এখানে আমরা ক্লিয়ার করলাম। তাহলে আমাদের আন্তর্জাতিক, দেশীয় সবকিছু এখন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এরপরে আমরা কি টপিক পড়ব বলতো? এরপরে আমাদের কি দেওয়া আছে, আন্তর্জাতিক গেল, দেশীয় গেল। আচ্ছা এখন আসে আমাদের বেসিক টপিক। মোটামুটি আমাদের এই কয়টাই আমাদের এই অধ্যায়ের বেসিক, মূল বেসিক। বুঝতে পারছো? তো দেখো আমরা আজকের এই ক্লাসে তোমাদের কি কি শিখালাম। আচ্ছা দেখো এখন একটু আমি যে এই ক্লাসে যে জিনিসগুলো শিখলাম সেটা কি বলতো, প্রথমে অঙ্ক শিখছি, সংখ্যা শিখছি, সংখ্যা কয় ধরনের সেটা শিখছি, তারপরে আমাদের কি শিখছি বলো, স্বাভাবিক সংখ্যা শিখছি, পূর্ণ সংখ্যা শিখছি, এরপর আমরা কি লিখছি, দেশীয় রীতি শিখছি, দেশীয় রীতির যে ব্যবহারগুলো শিখছি, আন্তর্জাতিক শিখছি, আন্তর্জাতিক ব্যবহারগুলো শিখছি, কমার ব্যবহার শিখছি। বুঝতে পারছো? অঙ্ক পাতন, তারপরে আমাদের সবগুলো এই টু জেড, এই অধ্যায়ে যে 1.1-এর যত বেসিক কনসেপ্টগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, এরপর আসো তো এক নজরে আমরা এখন দেখে নিই যে 1.1-এর আমাদের কি কি পড়লাম। তোমরা বাসায় এই বেসিকগুলো এমনভাবে পড়বা, আমি দেখো তোমাদেরকে 1 মিনিট সময় দিয়ে আমি শোনা শিখাচ্ছি। সে আমার ফার্স্টে কি করছে, অঙ্ক কি জিনিস ভাইয়া বলতো, 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে এগুলোকে আমরা কি বলে থাকি, 10টা প্রতীককে আমরা অঙ্ক বলে থাকি, এগুলোকে আবার সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোর নাম কি বলতো, 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা কি বলতো, 10 থেকে 99 পর্যন্ত, 3 অঙ্কের সংখ্যা কি বলতো, 100 থেকে 999 পর্যন্ত। তারপরে বাদ বাকিগুলো কি, সবগুলো বড় সংখ্যা হিসেবে আমরা বিবেচিত করি। আচ্ছা গেল সংখ্যা, গেল অঙ্ক গেল। এরপর আসলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি ভাইয়া বলতো, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। এবার আসো পূর্ণ সংখ্যা জিনিসটা কি ভাইয়া বলতো, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলা হয় বলতো, পূর্ণ সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আর শিখলাম বলতো কি, এরপর আমরা শিখছি কি, অঙ্ক পাতন কি। কোনো সংখ্যাকে আমরা বলতেছি 720, সেটা অঙ্কের মাধ্যমে বা অঙ্ক দ্বারা লেখা 720, এই যে অঙ্কের মাধ্যমে লিখতেছি এটাকে আমরা কি বলে থাকি বলতো, আমরা এই যে অঙ্ক পাতন বলে থাকি। এরপর আমরা শিখছি কি, 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর 10 গুণ বৃদ্ধি পাবে, সহজ বাংলায় কি 10 গুণ বৃদ্ধি পাবে, এটাই আমরা বুঝলেই হচ্ছে আপাতত। এরপরে আমাদের শিখছিটা কি বলতো, দেশীয় রীতি। তাহলে দেশীয় রীতিতে কি শিখছি আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রত্যেকটা ঘরের জন্য 1 থেকে শুরু করে নিযুত পর্যন্ত প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটা করে অঙ্ক নিতে পারবো, আর আমরা কোটির ঘরে একাধিক অঙ্ক নিতে পারবো। এরপর আসো কমার ব্যবহার। প্রথমে 3 ঘর পর কমা, তারপরে কি সবগুলো 2 ঘর পর কমা। এবার আসো উচ্চারণে কিভাবে করবো, আমরা অযুত আর হাজার ঘরটা একসাথে উচ্চারণ করবো, নিযুত আর লক্ষর ঘরটা একসাথে উচ্চারণ করবো,
আমরা উজুত আর হাজার মিলে হাজার উচ্চারণ করব, আর নিযুত আর লক্ষ মিলে আমরা লক্ষ উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা, এবার গেলো আন্তর্জাতিক। আন্তর্জাতিকের ক্ষেত্রে কি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, কি বলতো বিলিয়ন। প্রত্যেকটা ঘরের জন্য আমরা কি করব বলতো, একক, একক, দশক, শতক এই তিনটা ঘরে আমরা একটা করে অঙ্ক বসাবো। আর এরপরে আমরা কি করব বলতো, আমরা হাজারের ঘরে আর মিলিয়নের ঘরে তিনটা অঙ্ক বসাবো, আর একাধিক অঙ্ক বসবে কি বলতো বিলিয়নের ঘরে। গেল। এরপরে আমরা কি শিখলাম বলতো, কমার ব্যবহার। তো আন্তর্জাতিকের কমার ব্যবহারটা কি বলতো, 3 ঘর পর পর সবগুলো কমা বসে, এটাই আমাদের বেসিক কনসেপ্ট। তুমি এমনভাবে বেসিকটা ক্লিয়ার করবে একটা অধ্যায়ের, যাতে তুমি আমার মতো 1 মিনিট 2 মিনিটে সব কিছু বেসিক করতে পারো। এখন তুমি এই অধ্যায়ের অঙ্ক করবে, দেখো সবগুলো পারবা, কথায় লেখাও পারবা, অঙ্কে লেখাও পারবা, সার্থক অঙ্ক পারবা, বৃহত্তম পারবা, ক্ষুদ্রতম পারবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় পর্বে আমরা দেখব তোমাদের অনুশীলনীর ম্যাথ বা এই অধ্যায়ের কি কি ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ। তোমরা কি করবা, আমাদের এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে বলবা যে আমাদের এখানে নতুন প্লে লিস্ট আকারে সব কিছু একদম ডিটেলসে তোমাদের বেসিক দেব, তারপর অনুশীলনীর অঙ্ক দেব, তারপরে উদাহরণের অঙ্ক বুঝাবো, এরপরে পরীক্ষা কি আসবে এমসিকিউ, এই অধ্যায়ের থেকে সৃজনের সবগুলো প্লে লিস্ট আকারে ইনশাল্লাহ তোমাদেরকে দিব। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা, তোমরা সাবস্ক্রাইব করবা। যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবা, অথবা আমাদের এখানে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তারপরে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুঝে নিতে পারবা। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।